আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। করোনা পরিস্থিতির অবনতির মধ্যে জনগণ ও যানবাহন চলাচল সীমিত করতে আগামীকাল সকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। দৈনিক করোনা সংক্রমণ প্রথমবারের মতো 7,000 ছাড়ালো, মারা গেছে 53 জন। সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে নিরাপদ থাকতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি সংসদ নেতা শেখ হাসিনার আহ্বান। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আজ সন্ধ্যায় লঞ্চ ডুবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডব, গাইবান্ধায় নিহত 4 জন। লকডাউনে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বান। ইসলামকে ব্যক্তিস্বার্থে ব্যবহারকারী ভণ্ড ও নষ্ট নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় 22 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত। এবং রাজধানীতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতার ইভেন্টে নৌবাহিনীর 3 সাঁতারুর নতুন রেকর্ড। শিরোনাম শুনলেন। টিকা নিয়ে গুজব নয়, টিকায় নেই ভয়। নিশ্চিন্তে টিকা নিন, করোনা থেকে দূরে থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সারা দেশে জনগণের চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। আগামীকাল থেকে 11 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা নেয়া করতে পারবে। শিল্প ও কলকারখানাগুলো বিভিন্ন শিফটে খোলা থাকবে এবং চলমান নির্মাণ কাজ অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ এবং তাদের কর্মকর্তা, কর্মচারী ও যানবাহন এর আওতামুক্ত থাকবে। এছাড়া পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা এবং বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সন্ধে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এদিকে সরকারি নির্দেশনা মেনে চললে করোনা সংক্রমণের হার কমিয়ে আনা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। করোনার সংক্রমণ ও মৃত্যুহারের ঊর্ধ্বগতি রোধে দেশজুড়ে ঘোষণা দেওয়া হয়েছে লকডাউনের। জনসমাগম সীমিত হয়ে আসলে করোনা সংক্রমণের হার কিছুটা কমিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রেজাউল আলম খান বললেন, করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে লকডাউনের ভূমিকা নিয়ে। লকডাউন হলে মুভমেন্ট কমবে, যদি মুভমেন্ট কমে রোগের প্রসারটাও কমবে। মানুষ আসলে অহেতুক চলাফেরা করে, এটা বহু আগে থেকেই বলা হচ্ছিল যে অহেতুক চলাফেরা করবেন না, অপ্রয়োজনীয় চলাফেরা করবেন না। এটা একটা ইম্পর্টেন্ট যে করোনার সংক্রমণটা ছড়ায় কিন্তু মানুষ থেকে মানুষের হাসি কাশি কথাবার্তা। যদি বলা হয় মাস্ক ব্যবহার যদি না করে, সেটা একটা বড় ধরনের বিষয়, সেটাও সচেতন না। হাতটা ভালো করে স্যানিটাইজ করা, সেটাও সচেতন না, বারবার করা উচিত। সেই বিধিটা মানার ব্যাপারে অন্তত ঘরে যদি থাকে লকডাউন হয়। এদিকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করায় অনেককেই দেখা যায় রাজধানী ছেড়ে যেতে। গাবতলী, মহাখালী, সদরঘাটে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। মাগুরা থেকে এখানে বেড়াতে আসছিলাম, এখন লকডাউন দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা মাগুরাতে আবার ব্যাক করতেছি। লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে আসছি। আবার যেহেতু লকডাউন দিয়েছে, জানি না এটা কতটা লম্বা সময়ের জন্য হবে, এই জন্যই আসলে ঢাকা ছাড়ার জন্য সবাই বাড়িমুখী হচ্ছে। দেশে বাড়িতে যাবো তো, মানে সিট পাওয়া যাচ্ছে না, টিকিটই নাই, লকডাউনের কারণে বাড়ি যেতে যাচ্ছে। এই লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, তবে ওষুধের দোকান, কাঁচা বাজার সহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে হবে। ঘরের বাইরে পড়তে হবে মাস্ক, ধুতে হবে হাত, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব, আর নিতে হবে করোনা টিকা। সৈয়দা আফসানা, বাংলাদেশ বেতার। দেশে করোনা ভাইরাসে আরও 53 জন মারা যাওয়ায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,266।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘণ্টায় 30,724 জনের নমুনা পরীক্ষা করে 7,087 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই প্রথম দেশে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ 7,000 ছাড়াল। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 6,37,364-তে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে আরও 2,707 জন সুস্থ হওয়ার মোট আরোগ্য লাভের সংখ্যা 5,52,482 জনে ছাড়িয়েছে। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ শেষ হয়েছে। স্পিকার ড শিরিন শারমিন আজ অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণে তার সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করার এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে 116টি দেশ অভিনন্দন বার্তা পাঠিয়েছে। শেখ হাসিনা দেশের পক্ষে তাদের সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তার সরকারের সাফল্যের বিবরণ দিয়ে বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং এটি ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। আজকে আমরা সুবর্ণ জয়ন্তী এমন একটা সময় পালন করছি যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এই করোনা ভাইরাসের মধ্যেও যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। আজকে আমার 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমরা সেই ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের সিদ্ধান্ত ছিল যে সারা দেশে 1,15,00,000 গাছ আমরা বৃক্ষরোপণ করব। আমরা তার থেকে অনেক বেশি বৃক্ষরোপণ করতে পেরেছি। আমি আবারও সবাইকে বলবো যে এই বৃক্ষরোপণ কর্মসূচি সবাই যেন অব্যাহত রাখেন। আমরা মুজিব বর্ষে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এটা জাতির পিতাই শুরু করেছিলেন, ভূমিহীন গৃহহীনদের ঘর দেওয়া, গুচ্ছগ্রাম করে নোয়াখালীর চর থেকেই তিনি যাত্রা শুরু করেন। আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংস কার্যকলাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের এসব কার্যকলাপ পবিত্র ধর্ম ইসলামের অবমাননা করেছে। ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদের নামে এই সংগঠন লোকদের কার্যকলাপের তীব্র নিন্দা জানান। প্রধানমন্ত্রী কোভিড-19 থেকে নিজেদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান। এই ভাইরাসের সংক্রমণটা যাতে না বাড়ে এবং এই দ্বিতীয় সংক্রমণের যেটা হচ্ছে এটা আরো মারাত্মক আকার ধারণ করেছে সারা বিশ্বব্যাপী। তা আমাদের দেশের মানুষকেও সচেতন থাকতে হবে। কারণ আমরা হঠাৎ লক্ষ্য করলাম 28শে মার্চ থেকে না, ঠিক 29, 30, 31 এই 3 দিন খুব বেশি বেড়ে গেল করোনার মৃত্যুর হার এবং সংক্রমণ, এবং এরপর থেকে এটা বৃদ্ধি পাচ্ছে বা কখনো কমছে এই অবস্থা। সেই কারণেই আমরা এই ব্যবস্থা নেব। কাজেই স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত 26, 27 ও 28শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া ও দেশের অন্যান্য স্থানে যেসব ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলোর সাথে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদের নামে সংঘটিত ঘটনার বিষয়ে কার্যবিধি 300-র অধীনে বিবৃতি প্রদানকালে আজ জাতীয় সংসদে এই হুঁশিয়ারি দেন মন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ওই 3 দিনের অরাজকতায় 17 জন নিহত হয়। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ থেকে সকল অপরাধীকে চিহ্নিত করা হয়েছে এবং এ পর্যন্ত অভিযুক্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়। মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সকল সরকারি কার্যালয়ে ও শৃঙ্খল জনতার হামলার সময় ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ ও বিজিবি সহিষ্ণুতা প্রদর্শন করেছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে। এর আগে জাতীয় সংসদের বৈঠক সকালে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আবারও শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে ও দেশের মানুষকে বাঁচাতে যথাযথ দায়িত্ব পালনের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI এর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ রাজধানীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের নবনির্মিত 20 তলা ভবনের উদ্বোধনকালে এ নির্দেশ দেন। শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তার সরকার। এ সময় তিনি আরও বলেন, আমি চাই NSI প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা
সাথে আপনারা আপনাদের কর্তব্য পালন করবেন। আপনাদের কর্তব্য পরায়ণতা ও শৃঙ্খলা বজায় রেখে আপনারা যদি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, অবশ্যই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। শেখ হাসিনা বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষা এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও চৌকস গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তার কথা ভেবে জাতির পিতা বঙ্গবন্ধু 1972 সালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এখন বাংলাদেশের একটি পেশাদার গোয়েন্দা সংস্থা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সংস্থা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে থাকে বলে জানান তিনি। করোনা ভাইরাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি মন্দাভাব দেখা দিলেও বাংলাদেশ আমরা কিন্তু অর্থনৈতিক গতিটা সচল রাখতে সক্ষম হয়েছে এবং প্রবৃদ্ধি অর্জনে অন্যান্য দেশ, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলির থেকে আমরা অনেক আগে আছি, কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে। আমরা ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রণের জন্য অনেকগুলি নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশনা যাতে যথাযথভাবে মানুষ পালন করে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন, তবে মানুষের জীবনটা আগে। প্রধানমন্ত্রী বলেন, 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর অবৈধ দখলদার ক্ষমতায় এসে এনএসআইকে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে। শেখ হাসিনা বলেন, তার সরকার প্রত্যেক বিভাগ ও জেলায় এনএসআই কার্যালয় স্থাপনে জমি বরাদ্দের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, 3টি বিভাগীয় কার্যালয় এবং 20টি জেলা কার্যালয় ভবন তাদের নিজস্ব জমিতে ইতিমধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করেছে এবং বর্তমানে 21টি জেলা কার্যালয় ভবন নির্মাণাধীন রয়েছে এবং দ্রুততার সঙ্গে অবশিষ্ট জেলাগুলোতে নির্মাণ কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জোবাইর বক্তব্য রাখেন। এর আগে এনএসআইয়ের কার্যক্রম এবং উদ্বোধন হওয়া নবনির্মিত এনএসআইয়ের প্রধান কার্যালয় ভবনের উপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চ আজ ডুবে গেছে। সন্ধে 6:30টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা ফজলুল হক রুমন রেজা কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। দুর্ঘটনা কবলিত রাফিদ আল হাসান নামের লঞ্চটিতে 50 জনের মতো যাত্রী ছিল বলে পুলিশ ও বিআইডব্লিউটিএ সূত্র আমাদের জানিয়েছে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন জানিয়েছেন যে সন্ধ্যায় এই লঞ্চটি ডুবে গেলেও ঝড়ো হওয়ার কারণে একই সময়ে ঝড়ো হাওয়া প্রবল বেগে বইছিল এবং ঝড়ো হওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হচ্ছে এবং ইতিমধ্যেই নারায়ণগঞ্জ ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বিআইডব্লিউটি এর ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছেছে। কি সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ ও অন্যান্য সূত্র আমাদের জানিয়েছে যে স্থানীয়দের সহযোগিতায় অনেকেই তীরে উঠতে সক্ষম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া থামার পর উদ্ধার কাজ পুরোদমে শুরু হবে বলে বিআইডব্লিউটিএ সূত্র আমাদের জানিয়েছে। ফজলুল হক রুমন রেজা, বাংলাদেশ বেতার, নারায়ণগঞ্জ। শুনছিলেন শীতলক্ষ্যা নদীতে আজ সন্ধ্যায় লঞ্চ ডুবির ঘটনার সর্বশেষ পরিস্থিতি। এদিকে সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড় বয়ে গেছে গাইবান্ধার উপর দিয়ে। ঝড়ে গাছ চাপায় 3 নারীসহ 4 জন প্রাণ হারিয়েছেন। কালবৈশাখী ঝড়ে সেখানে কাঁচা ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। আগামীকাল থেকে গণপরিবহন সাময়িক বন্ধ থাকবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। লকডাউন হলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে, বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ
এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে হবে এবং নগদ সাহায্য করতে হবে। এ ব্যাপারটি আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। আজকে যেভাবে ঢাকা সিটিতে বেরোলেই দেখা যায় যে মাস্ক না পরেই বসে আছে, অনেকে মাস্কটা থুতনির কাছে রেখে দেয়, মাস্কটা যেভাবে পরা সেভাবে পরে না। এই অবস্থা ঢাকা শহরে নিত্যদিনের চিত্র। ফেরিঘাটেও দেখতে পাই যে মাস্ক পরেছে এমন লোকের সংখ্যা একেবারেই কম। কাজে এখন আমাদের প্রথমে মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে। যারা ইসলামকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সেই সব ভণ্ড ও নষ্ট নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। মাদ্রাসায় শিক্ষকতা করেন যারা মাদ্রাসার ছাত্র, আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন মুসলমান হিসাবে তাদের কাছে আবেদন জানাই, অনুরোধ জানাই, যারা নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করে নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয় আর নিজের জীবন ইসলাম সম্মতভাবে তারা পরিচালনা করে না, এই নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করার জন্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হেফাজতের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্য হল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি। 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি প্রীতিলতা পোদ্দার। মুজিববর্ষের শপথ নেব, জাটকা নয় ইলিশ খাবো, এই স্লোগান নিয়ে আজ থেকে দেশে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। দেশের 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের আড়ত, বাজার সহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম, গণযোগাযোগ অধিদপ্তরের সহায়তায় ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন, জাটকা সংরক্ষণে হাট, বাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং ইলিশ আহরণে সম্পৃক্ত প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ। এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সম রেজাউল করিম আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2021 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ইলিশের উৎপাদন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। মহামারী কালেও রমজানে মানুষের কাছে মাছ, মাংস, দুধ, ডিম সহজলভ্য করার জন্য ভ্রাম্যমাণ বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত এবং 30 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ জানান, নিরাপত্তা বাহিনীর হতাহত সদস্যরা ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর এলিট ইউনিট, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত। গতকাল উপজাতি অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলাকালে তারা হামলার শিকার হন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 28,61,000 ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা 13,15,00,000 বেশি। আক্রান্তদের মধ্যে পর্যন্ত 10,59,00,000 বেশি মানুষ সুস্থ হয়েছেন। ইন্দোনেশিয়ার ফোর্স দ্বীপে প্রবল বর্ষণে নতুন করে বন্যায় কমপক্ষে 23 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জ ফোর্স দ্বীপে আজ আরও 49টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও দেশের খবর। ঢাকা 14 আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সহসভাপতি আসলামুল হক আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 60 বছর। আসলামুল হক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসলামুল হক ঢাকা 14 আসনে আওয়ামী লীগের পক্ষে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক শোক বার্তায় সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের খবর। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতার ইভেন্টে আজ নৌবাহিনীর ৩ সাঁতারু মাহফিজুর রহমান, আসিফ রেজা ও সোনিয়া খাতুন নতুন রেকর্ড করেছেন। আজ মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সাঁতারে মাহফিজুর রহমান 200 মিটার ফ্রি স্টাইলে, আসিফ রেজা 50 মিটার ফ্রি স্টাইলে ও সোনিয়া খাতুন 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে এসব রেকর্ড করেন। নারীদের 200 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে জুনাইনা আহমেদ এবং 100 মিটার ব্যাকস্ট্রোকে জুথি আক্তার স্বর্ণ জিতেছেন। ছেলেদের 100 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহমেদ স্বর্ণপদক লাভ করেন। এদিকে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নারীদের 200 মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার এবং ছেলেদের 200 মিটার স্প্রিন্টে বিমান বাহিনীর নাইম ইসলাম স্বর্ণপদক লাভ করেন। এছাড়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের 400 মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মাসুদ রানা। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা পরিস্থিতির অবনতির মধ্যে জনগণ ও যানবাহন চলাচল সীমিত করতে আগামীকাল সকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে 1 সপ্তাহের লকডাউন। দৈনিক করোনা সংক্রমণ প্রথমবারের মতো 7,000 ছাড়ালো, মারা গেছে 53 জন। সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে নিরাপদ থাকতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি সংসদ নেতা শেখ হাসিনার আহ্বান। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আজ সন্ধ্যায় লঞ্চডুবি, বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডব, গাইবান্ধায় নিহত 4 জন। লকডাউনে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বান। ইসলামকে ব্যক্তির স্বার্থে ব্যবহারকারী ভণ্ড ও নষ্ট নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় 22 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত। এবং রাজধানীতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতার ইভেন্টে নৌবাহিনীর 3 সাঁতারুর নতুন রেকর্ড। খবর শেষ হলো।